নমস্কার। আপিলা চাপিলা, অশোক মিত্রের লেখা আপিলা চাপিলা থেকে আমাদের প্রতিদিন পড়াশোনা চলছে। আমরা আগের ভিডিওতে 25তম পর্বটি শুরু করেছিলাম। 25তম পর্বের বাকি অংশটুকু আমরা পড়ব। 25তম পর্বের মধ্যে দেখা যাচ্ছে যে অশোক মিত্র অর্থমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের কথা, অন্যান্য বিধানসভার সদস্যদের কথা তিনি ইতস্তত বলছেন। তার সেই মন্ত্রী থাকাকালীন জীবনের একদম প্রারম্ভিক জীবনের যে কথাবার্তা, এবং সেই সঙ্গে তিনি বলছেন যে সিপিআইএম তথা বাম আন্দোলনের যে ইতিহাস পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছিল তার কথা। আসুন আজকের অংশে প্রবেশ করি। প্রশান্ত সুরকেও সমান পছন্দ করতাম, সম্পূর্ণ অন্য কারণে। উদ্বাস্তু আন্দোলনে বহু বছর তিনি সময় উজাড় করে দিয়েছেন। সরকারি কর্মচারী আন্দোলনের সঙ্গেও একদা ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। পার্টির প্রতি নিঃশেষ অঙ্গীকার। সারাদিন সারা রাত ধরে অসম্ভব পরিশ্রম করতে পারতেন। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য লড়ে যাওয়ার ক্ষমতা, যে কোনো কাজে একাগ্রতা। তিনিই বোধহয় বামফ্রন্টের একমাত্র মন্ত্রী, পশ্চিমবঙ্গের সমগ্র ইতিহাসেও একমাত্র মন্ত্রী যিনি মন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে সমাজবিরোধীদের হাতে নির্দয়ভাবে প্রহৃত হয়েছেন। সেই প্রহারের ফলে তার মুখের আদলে ঈষৎ বিকৃতি ঘটেছিল, এখনো পুরো মিলিয়ে যায়নি। পার্টির স্বার্থ প্রসারিত হলেই হলো, নিজের প্রতিষ্ঠার কথা তিনি কোনোদিনও ভাবেননি। কর্তব্য পালনে ভয়, ভীতি, জড়তা, দ্বিধাশূন্য। বিশেষ করে যা মনে পড়ে, তিনি নগরোন্নয়নের দায়িত্বে থাকাকালীন আমরা দুজন একবার দিল্লিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করতে যাই। বিদ্যাসাগর সেতুর কাজ কিছুতেই কেন এগোচ্ছে না তা নিয়ে আলোচনা করতে। রাজ্য থেকে হেঁদিপেজি মন্ত্রীরা এসেছে, কাজ কেন এগোচ্ছে না সে বিষয়ে কেন্দ্রের বড় আমলাদের ওজরের অন্ত নেই। একটা কিছু বলে এই গেঁয়ো মন্ত্রীদের যেন বিদায় দিলেই হলো। হঠাৎ প্রশান্তবাবু মেজাজের বিস্ফোরণ ঘটালেন। সচিব ব্যগ্ররা মুহূর্তের মধ্যে মিনমিনে বেড়াল হয়ে গেলেন। তারপর থেকে দ্রুত কাজ এগোলো। যখন বিদ্যাসাগর সেতু সমাপ্ত, সেতুর উদ্বোধন অনুষ্ঠান, প্রশান্তবাবু তখন আর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নন। ওকে একটি নিমন্ত্রণ পত্র পাঠাতে কারো মনে পড়ল না। তবে এটাই তো পৃথিবীর নিয়ম। মোহাম্মদ আমিন বরাবরই মিতবাক। এমন সাচ্চা মানুষ যে কোনো সমাজে বিরল। উত্তরপ্রদেশ থেকে চটকল কর্মী হিসাবে প্রায় কিশোর বয়সে কাকিনাড়া অঞ্চলে এসেছিলেন। সারাটা জীবন পার্টির কাজে তারপর থেকে উৎসর্গিত। তার সঙ্গে মহাকরণে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। অপেক্ষাকৃত তরুণ মন্ত্রীদের মধ্যে অবশ্যই ভালো লাগতো আইনমন্ত্রী হাসিম আব্দুল হালিমকে। চোখে মুখে বুদ্ধি ও সৌজন্যের ছাপ। মূল বৃত্তান্ত থেকে দূরে সরে যাচ্ছি? আদৌ না। যে পরিবেশে রাইটার্স বিল্ডিংয়ে 8-9 বছর কাজ করেছি তার একটি পূর্বাভাস দেওয়া প্রয়োজন বলেই আমি মনে করি। তবে আমার তো আরও কিছু কথা বলার আছে মহাকরণে প্রবেশের আদি মুহূর্ত নিয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর সমর সেনের সঙ্গে যখন প্রথম দেখা, তিনি সর্বদা অল্প কথার মানুষ, শুধু বললেন, অশোকবাবু মস্ত ভুল করছেন। আমি নিরুত্তরই রইলাম। অন্যপক্ষে গৌর কিশোর ঘোষের মতো কয়েকজন মস্ত উৎসাহ ও আতোয়ার রহমানেরও। আতোয়ার কোথায় কোথায় ঢুঁড়ে নির্বাচনের রেস্ত মেটাবার জন্য প্রচুর টাকা তুলে দিলেন। রবি সেনগুপ্ত, অজিত গুপ্ত, পানিয়ন
আড্ডার পুরো গোষ্ঠী প্রচারে নেমে হিন্দুস্তান পার্ক চষে বেড়ালেন। অরুণ কুমার সরকার রাসবিহারী এভিনিউয়ের বাসিন্দা। প্রতিবেশীদের অনুরোধে উপরোধে প্রত্যহ অস্থির করে তুললেন। মজা হলো নরেশ গুহকে নিয়ে। নরেশ সাত্ত্বিক, নৈতিক মানুষ। সত্যেন দত্ত রোডে তার ফ্ল্যাটের ঠিক নিচে ও পাড়ার ভোট কেন্দ্রে নির্বাচনের দিন সকাল থেকে নরেশ দ্বন্দ্বের যন্ত্রণায় বিদীর্ণ। অশোককে তো ভোট না দিলেই নয়, অথচ ব্যক্তি স্বাধীনতায় প্রত্যয়শীল তিনি কি করে কাস্তে হাতুড়ি তাড়াতে ছাপ দেবেন? ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগে অরুণ কুমার সরকারি বকেঝোকে ধাক্কা মেরে নরেশকে বুথের মধ্যে ঢুকিয়ে দিলেন। তখন পর্যন্ত অর্থনীতিবিদ মহলে আমার তেমন বেশি দুর্নাম রটেনি। তাদের মধ্যে কলকাতাস্থ অনেকে আমাকে সমর্থনের আবেদনপত্রে স্বাক্ষর দান করলেন। এমন একজন দুজন যারা আমার নাম শুনলে পরে তেলে বেগুনে জ্বলে উঠতেন, তারা পর্যন্ত। একমাত্র আমার মাস্টারমশাই অমিয় দাশগুপ্তই বরাবরই সন্দিহান থেকে গেছেন। তার প্রিয় ছাত্র কোথায় পড়াশোনা করবে তা নয় বাজে ধান্দায় মিশে গিয়ে নিজেকে নষ্ট করছে। কিন্তু যে যাই বলুক, মহামতি মার্কসের বচন তো মিথ্যে হবার নয়। পরিবেশের ছাপ জীবনধারাকে কিছু না কিছু মাত্রায় প্রভাবিত করেই। অমিয়বাবুরা নির্বাচনী প্রচারের তুঙ্গ মুহূর্তে এক সপ্তাহ আমাদের সঙ্গে কাটিয়ে গেলেন। হই হই রই রই, লোক আসছে যাচ্ছে, টেলিফোন বাজছে, ভিড়, চেঁচামেচি, কথোপকথন, মিছিল, স্লোগান, উত্তেজনাময় মাতোয়ারা। শেষের দিকে অমিয়বাবুও যেন একটু একটু মজা পেতে শুরু করলেন। অরুণ ঘোষ, ডালিয়া ঘোষের দুই কন্যা অদিতি, জয়তী। প্রথমজন IAS পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, দ্বিতীয়জন কেমব্রিজে গবেষণারত। তাঁরাও এসে হাজির, যেন বাড়িতে বিয়ে লেগেছে। অদিতি, জয়তীও প্রচারে নামতে বদ্ধপরিকর। গম্ভীরভাবে তাদের জানালাম, তাদের ট্যাস ঘেঁষা বাংলা উচ্চারণ নিয়ে যদি তারা আমার প্রচারে বেরোয়, আমার ভোট বাড়বে না, কমবে। ভেবেচিন্তে তাদের চৌরঙ্গি কেন্দ্রে ঠেলে দেওয়া হলো। নির্বাচনের ফল বেরোবার পরের দিন সকালবেলা লঘু মুহূর্ত, নায়িকা অদিতি। নির্বাচনের ফল বেরোবার পরের দিন সকালবেলা লঘু মুহূর্ত, নায়িকা অদিতি। কেউ নিঃস্বার্থ আনন্দে অভিনন্দন জানাতে, কেউ আগেভাগে খোসামদের রাস্তা সুগম করতে অজস্র লোকের ভিড়। টেলিফোন বাজার বিরাম নেই, ঘন্টায় প্রায় 100 ফোন। একটা সময়ে তিথিবিরক্ত হয়ে অদিতিকে বললাম, পরের বার ফোনটা যখন বাজবে যদি তা তুলে সঙ্গে সঙ্গে বলতে পারো, দুঃখিত, অশোক মিত্র এইমাত্র মারা গেছেন, সঙ্গে সঙ্গে তোমাকে প্রতীকী উপঢৌকন হিসাবে 10টা টাকা দেব। বাজির অঙ্ক সামান্য, তবে কুচপরোয়া নেই। অদিতির ভয় কাহারে? দিল্লিস্থ মিরান্ডা হাউসের চালু মেয়ে এসে যে মুহূর্তে ফোন বেজে উঠল, কলকাতার এক ডাকসাইটের নাগরিক ডক্টর মিত্রের সঙ্গে একটু কথা বলতে পারি? অদিতির ঝটিতি জবাব, না, পারেন না। ভদ্রলোকের ভেবাচাকা খাওয়া অবস্থা। পারি না? না, পারেন না, কারণ উনি একটু আগে মারা গেছেন। ভদ্রলোকের অবস্থা ভেবাচাকা কাতর। তাহলে এখন কি হবে? অদিতি দমবার পাত্রী নয়। কি আর হবে? আমাদের হয়তো এই বাড়িটা ছেড়ে দিতে হবে। ফোন যে মুহূর্তে নামিয়ে রাখা হলো, আমার পকেট থেকে একটি করকরে নোট অদিতির হাতের মুঠোয়। শুনতে পেয়ে অবশ্য ডালিয়া তাঁর জ্যেষ্ঠা কন্যাকে প্রচুর বকেছিলেন। রাইটার্স বিল্ডিংয়ে ঢোকার প্রথম সপ্তাহে সোমনাথ চট্টোপাধ্যায় তাঁর বাড়িতে বিশাল নৈশাহারের ব্যবস্থা করলেন। মন্ত্রীরা, পার্টির অনেকে, সবাইকে ছাড়িয়ে যথাবিহিত স্নেহাংশুবাবুর ঠাট্টা মশকরা আনন্দের প্রহর উপভোগে টইটম্বুর। আরও অনেকে জায়গায় সে সময় নিমন্ত্রণ রক্ষা করতে হয়েছিল। সবচেয়ে তৃপ্তি পেয়েছিলাম পানিয়ন গোষ্ঠীর বন্ধুরা ওই অঞ্চলের বহু পরিচিত প্রবীণ পার্টি সমর্থক বলবাবুর বাড়িতে যে আনন্দ সন্ধ্যার আয়োজন করেছিলেন তাতে যোগ দিয়ে। হিন্দুস্তান পার্কের যুব সম্প্রদায়ের অতি প্রিয় ভাইরা সবাই উপস্থিত। গল্প, আড্ডা, গান, কোলাকুলি, খাওয়া দাওয়া। যারা আমাকে অভিনন্দন জানালেন, বিন্দুতম স্বার্থানুসন্ধানের মানসিকতা তাদের মধ্যে নেই। বন্ধুর কৃতিত্ব
তাঁদেরও কৃতিত্ব, বন্ধুর সাফল্য তাঁদেরই যেন সাফল্য। সঙ্গে সঙ্গে ভোট অন অ্যাকাউন্ট নিয়ে ব্যস্ত হতে হলো। হাতে মাত্র কয়েকটা দিন। ভোট অন অ্যাকাউন্টের হিসেব প্রায় প্রথা দাঁড়িয়ে গেছে সর্বত্র। সামান্য গোঁজামিল দিয়ে খানিক অনুমানের ভিত্তিতে তৈরি হয়। কোনো নতুন কারিকুরি যোগ করার সুযোগ তখন আমার ছিল না। তবে রাজপুরুষদের তৈরি মন্ত্রীর ভাষণের খসড়া পাশে সরিয়ে রেখে নিজেই তৈরি করলাম জ্যোতিবাবুকে একবার দেখিয়ে নিয়ে। উনি খুশি। বিধানসভায় দুদিনের বিতর্ক হলো। পার করেগা ভোলাবাবু আমাকে একটু ঠেসলেন। আমিও তাকে নিরাশ করলাম না। জ্যোতিবাবু বলতে উঠে কংগ্রেস দলকে ধুইয়ে দিলেন। তখন বোধহয় তিনি শ্লেষান্বিত ঘৃণা প্রকাশ শক্তির তুঙ্গে। অর্থ দপ্তরের দায়িত্ব, সেই সঙ্গে উন্নয়ন ও পরিকল্পনা দপ্তরেরও। ফাউ হিসাবে আমাকে আবগারি বিভাগও দেখতে হতো। অন্য দুই দপ্তরের কাজ বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আবগারি দপ্তরের ফাইল চালাচালি করতে গিয়ে আমার ভয়াবহ অবস্থা। ফাইল আসছে, একটার পর একটা ফাইল জড়ো হচ্ছে, খুলে পড়ে আমি হতভম্ব। ছত্রে ছত্রে IMFL কি গুরু রহস্য এই শব্দ সংকেতে জড়িত তা আমার অজানা। ফাইল তাই নড়ে না। সপ্তাহখানেক বাদে এক গোপন কৌশলে মর্মোদ্ধার হলো। IMFL দেশে তৈরি বিলিতি মদ। ইন্ডিয়া মেড ফরেন লিকার IMFL। অন্যপক্ষে FMFL বিদেশে তৈরি মদ, ফরেন লিকার। ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার। রাইটার্স বিল্ডিংয়ে কাজের পরিবেশ নিয়ে বহু বছর ধরে সাতকাহন লেখা হয়েছে, এখনও লেখা হয়। সবিনয়ে নিবেদন করি, কলকাতার সংবাদপত্রাদির সৌজন্যে করণিকরা কর্মবিমুখ। বহুল প্রচারিত এই অভিযোগ হয়তো আংশিক সত্য, কিন্তু একমাত্র তারা দায়িত্ব জ্ঞানহীন, অন্যরা নন এমন দাবি সত্যই অসার। উঁচু পদের আমলারাও কিছু কম আয়েসি ছিলেন না অতীতে, এখনও নন। মন্ত্রীদের কথা নয় ছেড়েই দিলাম। তাদের মন্ত্রীগিরি বৃহত্তর রাজনৈতিক দায়িত্বের একটি টুকরো মাত্র। তাদের ক্ষেত্রে খানিকটা পূর্ব অভিজ্ঞতার অভাবের সমস্যাও থাকে। মহাকরণে কম সময় থেকে ঝটপট অনেক সিদ্ধান্ত করা সম্ভব, যদিও কোনো অনুশীলন পর্বের মধ্য দিয়ে মন্ত্রীরা এসে থাকেন। তাহলে গুড়িয়ে পেঁচিয়ে বলে লাভ নেই, বামফ্রন্টের অধিকাংশ মন্ত্রী এ ব্যাপারে খানিকটা অসুবিধা ছিল। তবে পশ্চিমবঙ্গের প্রশাসন থেকে কর্মসংস্কৃতির কিছুটা উধাও হওয়ার সবচেয়ে বড় কারণ আমার বিবেচনায় ঐতিহাসিক। কংগ্রেস দলের দীর্ঘ রাজত্বে বিধান রায় মহাশয়ের অখণ্ড প্রতাপ, তার সঙ্গে অন্যান্য মন্ত্রীদের ব্যক্তিত্বের দুস্তর তফাৎ। বাকি মন্ত্রীরা প্রায় সকলেই কেঁচো হয়ে থাকতেন। তাদের দপ্তরের কাজকর্ম বেশিরভাগ সময় বিধানবাবুই দেখতেন, তার বিশ্বস্ত একজন দুজন সহচর ও রাজপুরুষদের সঙ্গে নিয়ে। ক্রমশ মন্ত্রীরা কাজ করার অভ্যাসটি ভুলে গেলেন, অধিকাংশ আমলারাও তাই। করণিকদের কাছ থেকে অন্যরকম আশা করা অর্থহীন। সেই বিশেষ ঐতিহ্য আমার সন্দেহ এখনো বহমান। রাইটার্স বিল্ডিংয়ে ঢোকার 1 বছর 2 বছর পরেও দেখেছি কোনো কোনো বিভাগে দায়িত্বপ্রাপ্ত বড় সচিব ধীরে সুস্থে 11টা, 11:30 নাগাদ দপ্তরে ঢুকছেন। 1:30, 1:45 দ্বীপ্রাহরিক আহারের জন্য নির্গত হচ্ছেন। 3:15, 3:30 নাগাদ প্রত্যাবর্তন করছেন। 4:30 বাজতে না বাজতে কোনো মিটিংয়ে ছুতো করে দিনের মতো দপ্তর থেকে বিদায় নিচ্ছেন। এদের সম্পর্কে খবরের কাগজে আদৌ লেখালেখি হয় না, মন্ত্রীদের সম্পর্কে হয়। আর করণিকরা তো সর্বদোষে দুষ্ট। তাহলেও বলি, দীর্ঘসূত্রিতার এই এলিয়ে দেওয়া ঐতিহ্যের শিকার হওয়া বামপন্থীদের পক্ষে গ্লানিকর। আমার ব্যক্তিগত অভিমত, বামফ্রন্ট থেকে যদি প্রথম থেকেই কড়া হাতে হাল ধরা হতো, অবস্থার আদ্যন্ত রকম ফের তখনই সহজে ঘটানো যেত। ফ্রন্টের পক্ষে অভাবনীয় বিপুল জনসমর্থন, আমলাতন্ত্র ভয়ে কাঁপছে। মাঝখানে 2 দফায় 1 বছর 2 বছর বাদ দিয়ে 28 বছরের মৌরস্বী পাট্টা এবার ভাঙবে।
এই আশঙ্কায় রাজপুরুষরা ঘোর উদ্বিগ্ন। তাদের প্রাথমিক আচরণে সেই উদ্বেগের ছায়া স্পষ্ট, কিন্তু সুযোগটি বামফ্রন্টের পক্ষ থেকে ব্যবহার করা হলো না। মন্ত্রীরা প্রায় কংগ্রেসি কায়দায় আসা যাওয়া শুরু করলেন। আমলারাও দুদিনের মধ্যে বুঝে নিলেন চিন্তার কারণ নেই, এই মন্ত্রীদেরও বশে আনা যাবে, এবং যেমন করে 3 দশক দিন গেছে তেমনই ভবিষ্যতেও কাটানো যাবে। আমাকে বস্তুনিষ্ঠ হতেই হবে। অধিকাংশ দক্ষিণী আইএএস অফিসাররা মন দিয়ে এবং পরিশ্রম করে কাজ করতেন। তাদের মধ্যে কেউ কেউ এমনকি বাংলাতেও ফাইলে মন্তব্য লিখতেন। অন্যপক্ষে সম্মানীয় ব্যতিক্রম নেই তা একেবারেই বলছি না। বাঙালি রাজপুরুষদের অনেকের মধ্যে কাজ ফেলে রাখার প্রবণতা একটু বেশি লক্ষ্য করেছি। ঈষৎ আলস্যপরায়ণ, তার উপর 1-2 হয় নাস্তিক নয় সব জানতা। তাদের কাজ শেখাতে গেলেও তারা মনঃসংযোগ করবেন না। অধস্তন কর্মচারীদের গাল পাড়া তো অতি সোজা। ভরসার কথা, একেবারে হালের প্রজন্মের বাঙালি রাজপুরুষদের মধ্যে অন্য ধরনের মানসিকতা চোখে পড়ছে। তারা অনেক বেশি চল বলে। অন্য একটি বিষয়ে উল্লেখ করতে হয়, 1-2 শরিকি মন্ত্রীদের মধ্যে যেমন মুখ্য রাজপুরুষদের মধ্যেও বেশ কয়েকজন খবরের কাগজে রোজ তাদের নাম ছাপা হোক তা পছন্দ করতেন। সাংবাদিকদের হাতে তাদের খুশি রাখবার উপকরণ, বিনিময়ে সরকারের গোপন খবর তাদের মারফত পাওয়া যায়। পুলিশের বড় আমলাদেরও সেই একই দুর্বলতা। পুলিশের রাম শ্যাম যদুও প্রতিদিন সংবাদপত্রে খবরের অনেকটা জায়গা জুড়ে থাকতেন বিধানবাবুর আমল থেকেই, কিংবা হয়তো ইংরেজ আমল থেকেই। এই সংস্কৃতির প্রবহমানতা। কবি নন, অধ্যাপক নন, সংস্কৃতিবান কেউই নন, কলকাতার অভিজাত মহল মানেই আমলা ও পুলিশ সাহেবরা। ভারতবর্ষের অন্য কোথাও এবংবিধ কলাকৃতি ঠিক চোখে পড়ে না। যা বলছিলাম, বামফ্রন্টের বিপুল জনসমর্থন, জ্যোতিবাবুর অসামান্য ব্যক্তিত্ব, আমলার দল ত্রাসে ভয়ে সেই প্রথম 1-2 মাস কম্পমান। তখন ইচ্ছে করলেই প্রশাসনের চেহারা খোলনলচে পাল্টে দেওয়া সম্ভব হতো। অন্তত আমার তাই ধারণা ছিল। এখনও সেই ধারণা থেকে খুব বেশি সরে আসিনি। অথচ হলো অন্যরকম। বামপন্থী মন্ত্রীরাও বাঁধা ধরা ছকে ধরা পড়ে গেলেন। একজন সতীর্থ মন্ত্রী সারা জীবন শ্রমিক আন্দোলন করেছেন। শ্রমের মর্যাদা তো তাকে কেউ শেখাতে পারবে না। অথচ একদিন চোখে পড়ল, মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সেই মন্ত্রী করিডোর দিয়ে এগোচ্ছেন, সঙ্গে বেহারার হাতে 1 চিলতে ফাইল। তাকে বোধহয় বোঝানো হয়েছে নিজের হাতে ফাইল বইলে মন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হতে বাধ্য। 25তম পর্ব শেষ হলো এই পর্যন্ত এসে। মানে অশোক মিত্র আপন দলের, আপন মন্ত্রিসভার, বিশেষত আপন মন্ত্রিসভার যেমন বিশিষ্ট কয়েকজন মন্ত্রীর গুণাগুণ করলেন, তাদের চারিত্রিক বিশিষ্টতা নিয়ে আলোচনা করলেন, তেমনি অন্যান্য মন্ত্রী আমলাদের যে নেতিবাচক দিকগুলি সেগুলিরও তিনি কঠোর সমালোচনা করলেন এই প্রথম পর্বেই। মানে মন্ত্রিসভা গঠনের পর যে প্রথম পর্ব, সেইখানে এসেই তিনি সমালোচনা শুরু করলেন। দেখা যাক পরবর্তীতে তার কাছ থেকে আমরা আর কি জানতে পারি। নমস্কার।